আজকের এই এক্সপ্লেনারে সবাইকে স্বাগত। আজ আমরা বাংলার লোককথার একদম গভীরে ডুব দিতে যাচ্ছি। মানে শুধু ভূতের ভয় দেখানো গল্প নয়, এর পিছনে লুকিয়ে থাকা সমাজবিজ্ঞান আর চমকপ্রদ ইতিহাসটা খুঁজে বের করব আমরা। এই যে ভূত বা প্রেতাত্মার গল্পগুলো, এগুলো কিন্তু প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে চলা আমাদের সামাজিক আর সাংস্কৃতিক অভিজ্ঞতারই একটা নিখুঁত আয়না। তো চলুন বাংলার এই রহস্যময় ছায়া জগৎটা একটু উন্মোচন করা যাক। আচ্ছা, শুরুতেই একটা মজার ব্যাপার বলি। এই অতি প্রাকৃত সত্তাদের কাবু করার চূড়ান্ত অস্ত্রটা কি হতে পারে? রূপার বুলেট? কাঠের ক্রুশ? একদমই না। অবিশ্বাস্য মনে হলেও সত্যি যে এখানকার সবচেয়ে মোক্ষম উপায় হলো এক টুকরো পোড়া হলুদ। হ্যাঁ, ঠিকই শুনেছেন। বিশ্বাস করা হয় যে পোড়া হলুদের তীব্র গন্ধ এই ভৌতিক সত্তারা একেবারেই সহ্য করতে পারে না। আর এটাই কিন্তু বাংলার এই নিজস্ব ভৌতিক জগতের একটা সম্পূর্ণ অন্য নিয়ম তৈরি করে দিয়েছে। ঠিক আছে, এবার একটু গভীরে যাওয়া যাক। বাংলার ভৌগোলিক পরিবেশ কিভাবে এখানকার মিথগুলোকে একেবারে নিজস্ব একটা রূপ দিয়েছে, সেটা সত্যিই দেখার মতো। একটু খেয়াল করলেই দেখবেন, বিশ্বজুড়ে প্রচলিত ভূতেরা সাধারণত পুরনো বসতবাড়িতে হানা দেয় বা মানুষের উপর ভর করে। কিন্তু বাংলার ভূতদের পছন্দ একদম আলাদা। এরা সাধারণত জলাভূমি, পুকুর বা স্যাঁতসেঁতে জঙ্গলে বাস করতে ভালোবাসে। আর সবচেয়ে বড় কথা, এদের মাছের প্রতি রয়েছে এক অদ্ভুত, মানে বলতে গেলে একটা তীব্র আসক্তি। ভূগোলের সাথে লোককথার এই অসাধারণ সংযোগটা আসলে অবাক করার মতো। প্রথম বিভাগ, সামাজিক স্তরের আত্মা, ব্রহ্মাদৈত্য এবং শাঁখছুন্নি। শুরুতেই ব্রহ্মাদৈত্যের কথায় আসা যাক। এই সত্তাটিকে বুঝতে হলে প্রথমে উপনয়ন বা ব্রাহ্মণ বালকদের পৈতে পড়ার পবিত্র অনুষ্ঠানটি সম্পর্কে একটু জানা দরকার। লোককথায় বলা হয়, কোনো ব্রাহ্মণ বালক যদি এই উপনয়ন অনুষ্ঠানের মাত্র 10 দিনের মাথায় কোনো কারণে মারা যায়, ঠিক তখনই তার আত্মা একটি ব্রহ্মা দৈত্যে পরিণত হয়। তো এই ব্রহ্মা দৈত্যের বেশ কিছু অদ্ভুত বৈশিষ্ট্য রয়েছে। যেমন ধরুন, এরা সাধারণত অশ্বত্থ গাছে বাস করে, যে গাছটিকে হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র মনে করা হয়। এরা কিন্তু যে সে খাবার খায় না, কেবল নিবেদিত বা পূজার খাবারই গ্রহণ করে। আর মজার ব্যাপার হলো, এরা বেশিরভাগ সময়ই অন্য ব্রাহ্মণদের নানাভাবে সাহায্য করে থাকে। তবে ঊনবিংশ শতাব্দীর বিখ্যাত লোক গবেষক লাল বিহারী দে একটা সাবধান বাণী দিয়ে গেছেন। তিনি উল্লেখ করেছেন যে এরা সাধারণত খুব শান্ত স্বভাবের হলেও যদি কোনো কারণে এদের অত্যন্ত অপমান বা বিরক্ত করা হয়, তবে এরা ঘাড় মোটকে বা গলা ভেঙে দিতেও একটুও দ্বিধা করে না। তাই সাবধান থাকাটাই বুদ্ধিমানের কাজ। এবার আসি শাঁখ চুন্নির কথায়। এরা হলো মূলত বিবাহিত নারী বা বিধবা কনেদের আত্মা। শাঁখের মতো একেবারে ধবধবে সাদা কাপড় পরে থাকে বলেই এদের এমন নাম দেওয়া হয়েছে। লোককথায় খুব প্রচলিত একটা ব্যাপার হলো, এরা প্রায়শই বিবাহিত নারীদের উপর ভর করে। কারণটা কি জানেন? কারণ এরা নিজেদের হারিয়ে যাওয়া সে সাংসারিক জীবনটাকে আবারও উপভোগ করতে চায়। আর এই ব্যাপারটা দারুণভাবে ফুটে ওঠে বাংলার একটা অত্যন্ত জনপ্রিয় লোককথায়। গল্পটা হলো, একবার এক শাকচুন্নী এক গৃহবধূকে গাছের ভেতর বন্দি করে একদম হুবহু তার রূপ ধারণ করে সেই বাড়িতে ঢুকে পড়ে। শাশুড়ি তো মহা খুশি, কারণ নতুন বউ আগের চেয়ে অনেক বেশি কাজ করছে। কিন্তু সত্য তো আর বেশি দিন লুকিয়ে থাকে না, তাই না? একদিন শাশুড়ি খেয়াল করলেন, রান্না করার সময় নতুন বউ কাঠের বদলে নিজের পাটাই সরাসরি চুলার আগুনে ঢুকিয়ে রান্না করছে। ভাবা যায়? শেষ পর্যন্ত ওই শাশুড়ি সেই পোড়া হলুদের ধোঁয়া ব্যবহার করেই শাকচুন্নিকে দুর্বল করে তার আসল বউকে উদ্ধার করেছিলেন। দ্বিতীয় বিভাগ, জলপথের প্রেতাত্মা, মেছভূত এবং আলিয়া। যেহেতু বাংলা নদীমাতৃক অঞ্চল, তাই এখানকার মিথের সাথে মাছের এক নাড়ির টান থাকবে, এটাই তো স্বাভাবিক। একটু কল্পনা করুন, রাতের অন্ধকারে কোনো নির্জন পথ দিয়ে একা হেঁটে যাচ্ছেন, আর হঠাৎ করে পেছন থেকে নাগেশ্বরী সুরে একটা ভৌতিক আওয়াজ ভেসে এলো, মাছ দিয়ে যা। ব্যাস, বুঝতে হবে মেছভূতের পাল্লায় পড়েছেন। এরা সাধারণত ওইসব জেলেদের আত্মা যারা দুর্ভাগ্যজনকভাবে জলে ডুবে মারা গেছে। মাছের প্রতি এদের প্রচণ্ড লোভ থাকে, আর এরা প্রায়ই নৌকা থেকে মাছ চুরি করে, এমনকি রাতের বেলা গ্রামের রান্নাঘরেও হানা দেয়। তবে জলের সব অতি প্রাকৃত সত্তাই কিন্তু ক্ষতিকর বা ভয়ের নয়। যেমন ধরুন আলিয়া, এদের বৈশিষ্ট্য মেছভূতের ঠিক উল্টো।
সুন্দরবনের মতো জায়গাগুলোতে যেখানে জেলেদের দুর্ঘটনার হার বেশ বেশি, সেখানে মাঝে মাঝে রাতের অন্ধকারে উজ্জ্বল আলোর গোলক ভাসতে দেখা যায়। এগুলোকেই আলেয়া বলে। লোকজ বিশ্বাস অনুযায়ী এগুলো আসলে মৃত জেলেদের সাহায্যকারী আত্মা। এরা পথ হারানো জেলেদের সঠিক পথ দেখিয়ে নিরাপদ জায়গায় নিয়ে যায়, অথবা অন্য জেলেদের ঠিক সেই জায়গায় নিয়ে যায় যেখানে কোনো জেলের মৃতদেহ পড়ে আছে, যাতে তার শেষকৃত্যটা অন্তত ঠিক মতো করা যায়। তৃতীয় বিভাগ, রাতের আতঙ্ক, ডাইনি এবং নিশিডাক। অন্ধকারের প্রতি মানুষের যে একটা আদিম ভয় কাজ করে, এই সত্তাগুলো মূলত তারই প্রতিনিধিত্ব করে। এবং এরা আগের ভূতেদের মতো অতটা নিরীহ বা সাহায্যকারী একেবারেই নয়, বরং সত্যিকার অর্থে ভয়ঙ্কর। ডাইনি বলতে বোঝায় কালো জাদু চর্চাকারী নারীদের, যারা সাধারণত লোকালয় থেকে দূরে পরিত্যক্ত বা অন্ধকার এলাকায় বাস করে। নিজেদের জাদুবিদ্যাকে আরও শক্তিশালী করতে এরা গবাদি পশু, এমনকি শিশুদেরও অপহরণ করে বলে লোককথায় প্রবলভাবে বিশ্বাস করা হয়। এখানে একটা বিষয় নিরপেক্ষভাবে উল্লেখ করা জরুরি। বেশ কিছু গ্রামে ডাইনির ভয় আজও মানুষের মনে গভীরভাবে গেঁথে আছে। যদিও ঐতিহাসিকভাবে এটাও অস্বীকার করার উপায় নেই যে ডাইনি অপবাদ দিয়ে অনেক সময় সম্পূর্ণ নির্দোষ মানুষদেরও ভয়াবহ সামাজিক কুসংস্কারের শিকার হতে হয়েছে। রাতের বেলা আর একটা বড় আতঙ্কের নাম হলো নিশিডাক। নামটা এসেছে নিশি মানে রাত এবং ডাক মানে আহ্বান থেকে। এটি এক ধরনের ছায়ামূর্তির মতো সত্তা, যাদের মৃত্যুর পর ঠিকমতো সৎকার হয় না, তারাই নাকি এই নিশিডাকে পরিণত হয়। এদের সবচেয়ে ভয়ঙ্কর দিকটা হলো এরা রাতের অন্ধকারে পথচারীদের ঠিক তাদের খুব কাছের বা প্রিয়জনের গলার আওয়াজ নকল করে নাম ধরে ডাকে। আর সেই ডাক শুনে মানুষ মোহগ্রস্ত হয়ে অন্ধকারের দিকে এগিয়ে যায়, যেখান থেকে আর ফেরা হয় না। সুতরাং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো এখান থেকে বাঁচার উপায়টা কি। লোককথায় এর একটা অত্যন্ত কড়া নিয়ম বাতলে দেওয়া আছে, যাকে বলা যায় দুবারের নিয়ম। বিশ্বাস করা হয় যে নিশি ডাক কখনোই দুবারের বেশি কাউকে ডাকতে পারে না। তাই রাতের বেলা যদি কেউ নিজের নাম ৩ বার বা তার বেশি শুনতে পায়, তবে নিশ্চিন্তে বুঝতে হবে যে সে সম্পূর্ণ নিরাপদ, এবং ওটা আসলেই তার কোনো প্রিয়জনেরই ডাক, কোনো নিশি ডাকের নয়। চতুর্থ বিভাগ, সামাজিক নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে লোককথা, একানোরে এবং কানা ভুলো। এই লোককথাগুলো যে নিছকই কিছু ভয়ের গল্প তা কিন্তু নয়, বরং একটু গভীরভাবে ভাবলে দেখবেন এগুলো আসলে সামাজিক নিয়ন্ত্রণের এক একটা দারুণ হাতিয়ার। একানোরের গল্পটা এর একটা নিখুঁত উদাহরণ। বলা হয় এর নাকি একটাই মাত্র পা, আর এরা তালগাছের পাতার সাথে একেবারে মিশে লুকিয়ে থাকে। সবচেয়ে মজার বা অদ্ভুত ব্যাপার হলো কোনো প্রাপ্তবয়স্ক মানুষ এদের দেখতে পায় না, এরা শুধু শিশুদেরই দেখা দেয়। বোঝাই যাচ্ছে দুষ্টু ছেলে মেয়েদের ভয় দেখিয়ে শান্ত রাখার জন্য বা রাতের বেলা ঘরের বাইরে যাওয়া আটকানোর জন্যই এই একানোরের মিথটি সমাজে খুব সুকৌশলে তৈরি করা হয়েছিল। আর এই বিষয়ে সবচেয়ে আকর্ষণীয় দিকটা হলো কানাভুলোর পেছনের মনস্তাত্ত্বিক ব্যাখ্যাটা। মিথ অনুযায়ী কানাভুলো হলো এক অজানা উৎসের সম্মোহনী সত্তা, যা রাতের নির্জন যাত্রীদের পথ ভুলিয়ে একেবারে পাতালের গভীরে টেনে নিয়ে যায়। একটু লজিক্যালি চিন্তা করলে মনে হয় অতীতে রাতের বেলা নির্জন রাস্তায় বন্যপ্রাণীর আক্রমণে বা অন্য কোনো দুর্ঘটনায় হঠাৎ নিখোঁজ হওয়া মানুষদের মর্মান্তিক পরিণতিটা পরিবারের কাছে ব্যাখ্যা করার জন্যই হয়তো এই মিথের জন্ম। মানে বাস্তব জীবনের একটা হঠাৎ ঘটে যাওয়া বিয়োগান্তক ঘটনাকে মানসিকভাবে মেনে নেওয়ার জন্যই এই কানাভুলো লোককথাটি তৈরি করা হয়েছিল। আমাদের পুরো এই বিশ্লেষণটি শেষে একটা গভীর ভাবনার জায়গা এনে দাঁড় করায়। বন্যপ্রাণীর আক্রমণ বা দুর্ঘটনাকে ব্যাখ্যা করতে যদি কানাভুলোর জন্ম হয়ে থাকে, তবে আজকের দিনে আমাদের চারপাশে ঘটে চলা অমীমাংসিত রহস্যগুলো নিয়ে ভবিষ্যতে ঠিক কী ধরনের লোককথা তৈরি হতে পারে। আজ যা আমাদের কাছে বৈজ্ঞানিক অজানা রহস্য, কে জানে হয়তো আগামীকালের সমাজে তার সম্পূর্ণ নতুন কোনো মিথ বা কিংবদন্তি হিসেবে আত্মপ্রকাশ করবে। আপনাদের কি মনে হয়?